স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে আপনাদের সাথে থাকছে জাহিদুল বাশার এবং আমি ফারহানা লোপা। শুরুতেই জানাবো শিরোনাম। রাজধানী বাংলা মোটরে রাহাত টাওয়ারের 11 তলায় আগুন, ফায়ার সার্ভিসের 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। ক্ষমতার ধারাবাহিকতা থাকায় উন্নয়নশীল দেশে উত্তরণ, বললেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু সামরিক জাদুঘর উদ্বোধন। বগুড়ার গাবতলীতে 4 জন নিহতের পর থমথমে পরিস্থিতি, নিরাপত্তা জোরদার, এখনও গ্রেপ্তার হয়নি কেউ। কুমিল্লার লাকসামে বাস ও অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের 4 জন নিহত, গুরুতর আহত 1 জন। বিশ্বে করোনায় একদিনে 25.5 লাখ রোগী শনাক্তের রেকর্ড, যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সেও রেকর্ড সংক্রমণ। শিরোনামের পর চলে যাচ্ছে বিস্তারিত খবরে। রাজধানীর বাংলা মোটরের রাহাত টাওয়ারের আগুন 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 11টি ইউনিটের চেষ্টায় দুপুর 12:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানিয়েছে, বেলা 11:15টার দিকে রাহাত টাওয়ারে আগুন লাগে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বহুতল ভবন হওয়ায় ল্যাডার দিয়ে 11 তলার ওপরে পানি ছিটানো হয়। ভবনটিতে 2টি বেসরকারি টেলিভিশনের কার্যালয় সহ বহু ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তবে আগুন লাগার সাথে সাথে ভবন থেকে সবাই নিচে নেমে যান। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রচন্ড ধোঁয়া, আমরা তাড়াতাড়ি করে কোনো রকম ধোঁয়া দেখে সবাই মিলে কোনো রকম করে সিঁড়ি দিয়ে যার মতো করে নামছি এবং সবাই আমরা আমাদের মতো আমরা যারা অন্তত আর আমাদের পুরনো কেউ নেই সবাই নিয়ে আমরা নামতে পারছি, নেমে অন্তত চলে আসছি। এখন আমাদের জিনিসপত্র সবাই রিপোর্টার, ক্যামেরা পার্সন, আমাদের টেকনিশিয়ান সবাই মিলে সঙ্গে তাৎক্ষণিকভাবে নেমে যায়। নেমে যাওয়ার পরে ফায়ার সার্ভিসের গাড়ি 11:10-এর মধ্যেই চলে আসে। এ বিষয়ে সর্বশেষ খবর জানাতে ঘটনাস্থল থেকে এই মুহূর্তে যোগ দিয়েছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, আগুন কি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে কিনা, আর আগুনের সূত্রপাত কিভাবে হলো, এ বিষয়ে প্রাথমিকভাবে কোনো ধারণা কি ফায়ার সার্ভিস দিয়েছে কিনা? দেখুন, প্রথমে জানিয়ে রেখে আরও বেশ কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসছে, কিন্তু এখনও পর্যন্ত সে ভবনটি নিজেদের জিম্মায় রেখেছে, অর্থাৎ বাইরের কাউকে ঢুকতে দিচ্ছে না, এবং কি যারা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তাদেরকে ঢুকতে দিচ্ছে না, তারা যাচাই বাছাই করছে। এই মুহূর্তে চিত্র যদি আমি আপনাকে দেখাই, যে ঠিক 11:03 থেকে 11:04 দিকে আগুনটা লাগে। তার খুব দ্রুত সময়ের মধ্যেই ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখানে চলে আসে এবং তেজগাঁও শিল্প অঞ্চল ক্যাম্প থেকে এবং পলাশী ফায়ার সার্ভিসের স্টেশন সেখান থেকে চলে আসে। প্রথম পর্যায়ে 9টি ইউনিটের মাধ্যমে এই আগুন নেভানোর চেষ্টা করা হয়। পরবর্তীতে আরও 2টি ইউনিট যোগ হয়ে সর্বশেষ মোট 11টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 1.5 ঘন্টার বেশি সময়ে এখানে যে পরিচালক ছিল ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছিল, পরিচালক জিল্লুর রহমান, তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে। পুরো বিল্ডিংয়ের ভিতরে প্রায় 90 জনের অধিক কর্মীরা ছিল সব প্রতিষ্ঠান। এখানে 2টি বেসরকারি টেলিভিশনের অফিস সহ অন্যান্য যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তাদেরকে সবাইকে নিরাপদে সরিয়ে আনা সম্ভব হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আগুন লাগার সঙ্গে সঙ্গে তারা কিন্তু যার যার অবস্থান থেকে নিরাপদে নিচে চলে আসে এবং এটার ফলে কোনো হতাহতের ঘটনা কিন্তু ঘটে নাই। এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু নিয়ন্ত্রণে আসার পরে ভিতরে যে মূল ভবনটা রাহাত টাওয়ারে, তার ভিতরে ফায়ার সার্ভিসের কর্মী এবং ভবনের যে নিরাপত্তা রক্ষী ছিল তারা কিন্তু পুরোটা নিজেদের জিম্মায় নিয়েছে, অর্থাৎ বহিরাগত কাউকে ঢুকতে দিচ্ছে না। এমনকি শাহিদ আহমেদ, যেহেতু বহিরাগত কাউকে ভবনটির ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, সেক্ষেত্রে ফায়ার সার্ভিসের কারোর সাথে আপনার কথা বলার সুযোগ হয়েছে কিনা, যে ভবনটির কোন তলায় সবচেয়ে বেশি আগুনের ক্ষতি হয়েছে বা কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে কি তারা প্রাথমিকভাবে কোনো ধারণা দিয়েছে? প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পরিচালক জিল্লুর রহমান তিনি আমাদেরকে জানিয়েছেন যে ভবনের 11 তলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ওইখানে সবচেয়ে বেশি পানি
ছিটিয়ে তারা আগুনটা নিয়ন্ত্রণে এসেছে এবং একটি বেসরকারি টেলিভিশনের যে নিউজ রুমটা ছিল সে তাদের যে কার্যালয় সেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ 11 তলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরপরে 10 তলা কিছুটা হলেও অন্যান্য কোনো ফ্লোরে কিন্তু এই আগুনটা সরিয়ে নিয়ে যায়নি। আপনি দেখতে পাচ্ছেন যে রাহাত টাওয়ারের যে মূল নিচে গেটটা সেখানে নিরাপত্তারক্ষীরা সেটাকে বন্ধ করে দিয়েছে এবং খুব প্রয়োজন ছাড়া কাউকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। ভবনের নিজস্ব নিরাপত্তা কর্মী এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ভিতরে যাচাই বাছাই করছে এবং পুরোপুরি এবং আরও কোনো সূত্রপাতের সুযোগ আছে কিনা সেই বিষয়তে তারা যথেষ্ট পরিমাণ নিশ্চিত হচ্ছে। এবং আরেকটি বিষয়, পাশে যে সোনারতরী টাওয়ার রয়েছে এখানে কিন্তু সেই বিল্ডিংয়ের বেসরকারি প্রতিষ্ঠানের সহকর্মীরা সহ এই বিল্ডিংয়ের যা প্রতিষ্ঠানের কর্মীরা ছিলেন তারা কিন্তু এখানে অবস্থান নিচ্ছে, তাদেরকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। তারা যেটা বলছে যে আরও যাচাই বাছাই শেষে যাতে কোনো প্রকার কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না, এক কথা যদি আপনাকে বলা হয় ফায়ার সার্ভিস। শাহিদ, একটু সংক্ষেপে জানতে চাই যে 11 তলায় যেহেতু আগুনের সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির কথা এখন পর্যন্ত জানা যাচ্ছে, সেখান থেকে সবাই বের হয়ে এসেছেন, তাদের কারোর সাথে কি কথা হয়েছে? তারা তাদের অভিজ্ঞতা কি বললেন? তারা যখন বের হয়েছেন তারা কি দেখেছেন ভেতরের চিত্র? কয়েকজন সহকর্মীর সাথে কথা হয়েছিল যারা যমুনা টেলিভিশন এবং বিজয় টেলিভিশনে কাজ করে। তারা যেটা বলেছিল, তারা প্রথমে নিউজ রুমে যে কাজটা করছিলেন সবাই যার যার দৈনন্দিন কাজে ব্যস্ত ছিলেন, হঠাৎ করে তারা বিকট শব্দে ভবনে মানে সিলিংয়ে যেখানে এসি থাকে সেখানে তারা বিকট শব্দ পায়, অর্থাৎ সেই তারা ধারণা করেছে শর্ট সার্কিটের মাধ্যমে এসিতে আগুন লাগে। তারপরে যে এসির যে ভিতরে গ্যাসটা থাকে সেটা ছড়িয়ে যাওয়ার পরে পুরো ভবনে পুরো যে 11 তলা ফ্লোরে যে ফলস সিলিংটা থাকে এসি সহ সেখানে প্রথমে আগুনের সূত্রপাত হয়। তারপরে পুরো ফ্লোর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় এবং সেই সময় তারা লিফটটা বন্ধ করে দেয় এবং সবাই কিন্তু সিঁড়িতে 11 তলা 10 তলা 9 তলা থেকে তারা কিন্তু নিচে নামে এবং মুহূর্তের মধ্যে খবর চলে যায় ফায়ার সার্ভিসের কাছে। তারা 7 থেকে 8 মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী এখানে চলে আসে এবং তারা কাজ শুরু করে। আর যেহেতু তারা দ্রুত আগুনের ঘটনা সবাইকে জানিয়ে দেয় এবং অন্যান্য যে ফ্লোরে, সুতরাং এইখানে হতাহতের কোনো ঘটনা ঘটে না এবং সবাই কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে নিরাপদে চলে আসে। আর আগুন লাগায় প্রাথমিকভাবে তারা যেটা বলছে এসি শর্ট সার্কিটের মাধ্যমে আগুনটা লাগার ফলে যে এসির মাধ্যমে এটা আরও তীব্রতার হয় এবং যথাযথ সময়ে ফায়ার সার্ভিস আসার ফলে কিন্তু তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় না। যদিও তারা এখনও নিচে অবস্থান করছে, তারা বলছে যে তাদের কর্তৃপক্ষের সাথে আলোচনা করছে বিল্ডিংয়ের যে মালিক কর্তৃপক্ষ এবং ফায়ার সার্ভিস যারা আছে তারা কখন নাগাদ ভিতরে এই পোড়া মালামাল সরিয়ে নেবে সেই বিষয়ে তারা যাচাই বাছাই করছে, যাতে আর কোনো ধরনের কোনো ঝুঁকি তারা নিতে চাচ্ছে না, যাতে ভিতরে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে সেই নিরূপণ করার চেষ্টা করা হবে এবং যারা যে তদন্ত করে এবং আরও যাচাই বাছাই করে তারা আসলে বলতে পারবে যে আসলে আগুন লাগার মূল সূত্রটা কোথায়। যদিও তারা বলছে প্রাথমিকভাবে শর্ট সার্কিটের মাধ্যমে, তারপরে এসির মাধ্যমে এসির যে গ্যাসটা সরে যাওয়ার ফলে পুরো 11 তলা ভবনে আগুন লাগে। শাহিদ আহমেদ, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে নিশ্চয়ই আমরা এই বিষয়ে সর্বশেষ তথ্য আপনার মাধ্যমে জানতে পারবো। হবিগঞ্জের আজমিরিগঞ্জে বৈদ্যুতিক খুঁটি থেকে 2 ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বলছে সকালে উপজেলার শিবপাশা বাজারে বৈদ্যুতিক খুঁটির তারে 2 ব্যক্তির মরদেহ ঝুলতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। ট্রান্সফরমার চুরির জন্য তারা খুঁটিতে উঠেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষমতার ধারাবাহিকতা থাকায় বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর উদ্বোধন করে একথা জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি কাজের সমালোচনা আছে, তবে তা অতিক্রম করেই এগিয়ে যাবে বাংলাদেশ। রাজধানীর বিজয় সরণিতে নির্মিত দৃষ্টিনন্দন বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহান মুক্তিযুদ্ধ এবং 3 বাহিনীর ইতিহাসের নানা নিদর্শন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাদুঘরটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, 2009 সালে ক্ষমতা গ্রহণের পর থেকে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করছে আওয়ামী লীগ সরকার, আর এই জন্যই দেশের সব খাতে ধারাবাহিক উন্নয়ন হয়েছে। আর দীর্ঘ সময় সরকারে থাকার ফলে আজকে বাংলাদেশকে আমরা শুধু উন্নয়ন করা না, বাংলাদেশকে আজকে উন্নয়নশীল দেশের মর্যাদায়
আমরা উন্নীত করতে সক্ষম হয়েছি, যেটা 2008 নির্বাচনে ইশতেহারে আমাদের ঘোষণা ছিল। তথ্য উপাত্ত ও প্রমাণ উপস্থাপন করে সরকার প্রধান বলেন, সমুদ্রসীমা অর্জন ও সম্পদ আহরণ আওয়ামী লীগ সরকারেরই সাফল্য। 11 সালের মধ্যে সকল তথ্য উপাত্ত দিয়ে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই সমুদ্রসীমা আমাদের অধিকার আছে। আমরা সেগুলি সম্পন্ন করেই কিন্তু আমরা আমাদের বিশাল সমুদ্রসীমা অর্জন করি, যে সমুদ্র সম্পদ এখন আমাদের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপকভাবে কাজে লাগছে বা কাজে লাগবে, আরও লাগাতে পারবো আমরা। পরে শেখ হাসিনা বলেন, 96 সালে ক্ষমতায় এসে সশস্ত্র বাহিনীকে আধুনিকভাবে গড়ে তোলার কাজ শুরু করে আওয়ামী লীগ। এজন্য সামরিক 3 বাহিনীর মধ্যে আধুনিক প্রযুক্তি জ্ঞান অন্তর্ভুক্ত করা হয়। আমাদের প্রত্যেকটা বাহিনীকে আধুনিক করে তোলা এটাই ছিল, এমনকি পদবিগুলি পর্যন্ত আমি পরিবর্তন করে দিয়ে ঠিক আন্তর্জাতিক মানের করে দিয়েছি। তরুণ প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধ ও সামরিক বাহিনীর কার্যক্রম জানানোর উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছে আধুনিক প্রযুক্তি সম্পন্ন জাদুঘর। এখান থেকে তরুণরা সামরিক বাহিনীতে যোগদান এবং স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় উদ্বুদ্ধ হবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ চিরজীবী হোক। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বগুড়ার গাবতলীর বালিয়াদিঘি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে 4 জন নিহতের ঘটনায় এলাকা এখন থমথমে। পরিস্থিতি মোকাবেলায় সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। নিহত 4 জনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এলাকার দোকানপাট বন্ধ। যে কোনো ধরনের সহিংসতার শঙ্কায় ঘর থেকে বের হচ্ছে না লোকজন। গতকাল বালিয়াদিঘি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শেষে কালাইহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনার দাবি ছিল সাধারণ মানুষের। তাদের অভিযোগ, দাবি উপেক্ষা করে ব্যালট বাক্স উপজেলা সদরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এরই জের ধরে গাবতলীতে ভোট গণনার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 4 জন নিহত হয়। এই ব্লকের যারা লোকজন তারা বলছে যে ভোট গণনা এখানে দিয়েছে, ডিক্লার দেওয়া লিখবি, এটা উনি দিবে না, উনি নিয়ে চলে যাবে। এটা নিয়ে সহিংসতা হয়, বড় ধরনের এই ঘটনা ঘটে গেছে। দরজা জানালা ভাঙচুর হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ছাত্ররা ভয়ে আতঙ্কে স্কুলে আসছে না। আমি এই পরিস্থিতিতে কি করব ভেবে উঠতে পারতেছি না। সহকর্মী হাসিবুর রহমান এই মুহূর্তে এই ঘটনার পুরো বিস্তারিত নিয়ে বগুড়ার বালিয়াদিঘি সেই এলাকা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন। হাসিবুর রহমান, একটু জানতে চাইবো শুরুতে এখনকার যেই পরিস্থিতি সর্বশেষ তা তো জানবোই, একই সাথে আরেকটি বিষয়, সাধারণ মানুষ যে অভিযোগ করছেন যে ভোটের গণনা স্থানীয় কেন্দ্রে না হয়ে থানায় নিয়ে যাওয়া বা উপজেলায় নিয়ে যাওয়া হচ্ছিল, এই অভিযোগটি আসলে কতটুকু সত্য? আর এই ব্যাপারে প্রিজাইডিং কর্মকর্তা যিনি প্রধানত ওই এলাকার দায়িত্বে ছিলেন ওই কেন্দ্রের, তার বক্তব্য কি জানা গেল? আমি ওই কেন্দ্রের একজন দায়িত্বশীল ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলেছিলাম, যিনি গতকাল এই ভোটটি শুরু থেকে মোটামুটি শেষ পর্যন্ত ছিলেন। তিনি এই অভিযোগটি পুরোপুরি অস্বীকার করেছেন। তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন যে এলাকার লোকজনের দাবি ছিল যে অন্য এলাকার ভোট কেন্দ্রগুলোর ভোট গণনা শেষে এই কেন্দ্রের ভোট গণনা শুরু করতে হবে, কিন্তু এটি নির্বাচনী আইনের পরিপন্থী হয় তিনি রাজি হননি বলে দাবি করেছেন। আর সে কারণেই তিনি সময় মতো ভোট গণনার কাজ শুরু করেছেন। অন্যদিকে এলাকার মানুষের দাবি যে এর আগের বার যে ভোটটি হয়েছিল এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে, সেখানে যিনি প্রার্থী ছিলেন, যিনি এইবার নির্বাচনে জয়ী হয়েছেন, তিনি অল্পের কারণে হেরে গেছেন, অল্প কিছু ভোটের জন্য। এবং এই জন্য তারা দায়ী করেন যে গতবার নির্বাচনের সময় এই ডিক্লারেশন, অর্থাৎ নির্বাচনের যে খবর বা নির্বাচনে প্রার্থীর জয়ের যে কথাটি বলা হচ্ছে, সেটি গাবতলী উপজেলা পরিষদ থেকে ঘোষণা করা হয়েছিল। এই কারণে তারা আশঙ্কা করছিলেন যে এবারও হয়তো এই ধরনের একটি ঘোষণার কারণে তাদের যে জনপ্রিয় নেতা বা তাদের যে প্রত্যাশিত ব্যক্তি যিনি চেয়ারম্যান হতে পারেন বা হওয়ার যোগ্যতা রাখেন, তিনি হেরে গিয়েছিলেন গতবার, এইবারও এরকমই হবে। এবং এ থেকেই তাদের একটি দাবির জায়গাটা তৈরি হয়েছিল, সেটি এলাকার ভোট এলাকায় নিশ্চিত যে কেন্দ্রটি রয়েছে নিশ্চিত সেই কেন্দ্রেই তারা গণনা করতে হবে এবং সেখান থেকেই ঘোষণা করতে হবে। আর এলাকার মানুষের যে কথাবার্তা আমরা জানতে পেরেছি যে তারা বিভিন্নভাবে চেষ্টা করেছেন যে এই ভোটের গণনা এবং ফলাফল এই কেন্দ্র থেকে যাতে প্রকাশ করা হয়। অন্যদিকে এই ঘটনা নিয়ে যখন ইট পাটকেল নিক্ষেপের মতো ঘটনা ঘটতে থাকে, এক পর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, যেমন ফাঁকা গুলি ছড়ে। এক পর্যায়ে এলাকার সাধারণ মানুষ, জনসাধারণ যারা নারী পুরুষ, তারা আসে কেন্দ্রটির চারিপাশে বসে পড়েন। এই অবস্থায় পেছন দিক থেকে সরকারি বাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আসে এবং মারপিটের এক পর্যায়ে গুলি ছড়া হয়। সব মিলিয়ে বলা হয় যে
এখানে নিয়ন্ত্রণের জন্য আইন হাসিবুর রহমান, যেই ঘটনা ঘটলো 4 জন মানুষ মারা গেল, পরিস্থিতি কি কোনোভাবে নিয়ন্ত্রণ করা যেত না? পুলিশ সুপার কি বলছেন সেখানে আসলে এই গোলাগুলি ঘটনা সর্বশেষ কেন সেই পর্যায়ে গুলির নির্দেশ দিতে হলো? সর্বশেষ এ নিয়ে কোনো তদন্ত কমিটি বা কি হচ্ছে সরকারি পর্যায়ে? এলাকার এই বিষয়টা নিয়ে যে তদন্ত কোনো কমিটি করা হবে কিনা বা তদন্ত কমিটি করলে কারা থাকবেন, এই বিষয়টি নিয়ে আমি বগুড়ার জেলা প্রশাসক জিয়াউল হকের সাথে কথা বলেছি সকালে। তিনি আমাকে যেটি বলেছেন যে যেহেতু এটি একটা রেগুলার মামলার মধ্যে পড়ে যাচ্ছে, পুলিশ একটি মামলা করবে বা অন্য কেউ একটি ফৌজদারি এনে মামলা করবে, সে কারণে এই মুহূর্তে আর তদন্তের কোনো কমিটি করার কথা তারা ভাবছেন না। আর পুলিশের পক্ষ থেকে যে মামলা দায়েরের প্রস্তুতি চলছে সেটি হয়তো আর কিছুক্ষণ পরে দায়ের হবে এমনই একটা ধারণা আমাকে দিয়েছেন কর্মকর্তারা। আরেকটা বিষয় আপনি জানতে চেয়েছিলেন যে নিয়ন্ত্রণ করা যেত কিনা, এই বিষয়গুলো নিয়েও আমি কথা বলেছি প্রশাসনিক কর্মকর্তাদের সাথে। তারা যেটি বলেছেন যে আমরা চেষ্টা করেছি পরিস্থিতি স্বাভাবিক রেখে ভোট গণনা করে নির্দিষ্ট সময় ফলাফল ঘোষণা করার, কিন্তু দেখা গেছে যে এত বেশি চাপ ছিল সাধারণ পক্ষ থেকে যে এক্ষুনি দিতে হবে বা এক্ষুনি এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে, সেটি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে তাদের সাথে কয়েক দফা আমাদেরকে আলোচনা করতে হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত স্বাভাবিক যে দাবি সেখান থেকে সরে আসে সাধারণ মানুষ, যে কারণে বাধ্য হয়ে তাদেরকে অন্য পন্থায় যেতে হয়, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা তাদেরকে নিতে হয়েছে। বগুড়ার গাবতলীতে নির্বাচনী সহিংসতায় 4 জনের মৃত্যুর খবরের বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। সর্বশেষ পরিস্থিতি। ইউপি নির্বাচনের হতাহতের জন্য নির্বাচন কমিশন দায়ী নয় বলে আবারও মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, ইউপি নির্বাচনে হতাহতের ঘটনায় প্রশাসনের কোনো দুর্বলতা নেই, এজন্য দায়ী প্রার্থী ও সমর্থকরা। পরে মাহবুব তালুকদার প্রসঙ্গে বলেন, নির্বাচন কমিশন নিয়ে মিথ্যাচার করছেন মাহবুব তালুকদার। কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য কমিশন নিয়ে উদ্দেশ্য প্রণোদিত কথা বলছেন। মিডিয়ায় প্রচার পাওয়ার জন্য মাহবুব তালুকদার এক এক সময় এক এক কথা বলেন বলেও দাবি করেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। সারিবদ্ধভাবে লাইন দিয়ে মহিলা পুরুষ দীর্ঘক্ষণ ধরে তারা লাইন দিয়ে ভোট দেয়, এরা কারা? এরা ভোটার না? এরা কি ভোট দেয় না? সুতরাং এই কথার মধ্যে কোনো সঙ্গতি নেই। উনি একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে বলেন, হয়তো তার কোনো এজেন্ডা আছে সেটাকে বাস্তবায়ন করার জন্য, নির্বাচন কমিশন হেয় করার জন্য। এটা কথা আমি বারবার বলেছি। সুতরাং মিথ্যা কথা, মিথ্যাচার এবং অপ্রাসঙ্গিক অপবাদ। উনি কুমিল্লার লাকসামে বিআরটিসি বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত হয়েছেন একই পরিবারের 4 জন। এই ঘটনায় গুরুতর আহত অটোরিকশার চালক। নিহতরা হলেন লালমাই উপজেলার পরতি গ্রামের বাহার মিয়া, তার স্ত্রী পারুল বেগম, মেয়ে জান্নাত ও শাশুড়ি গোলাপ নাহার। নিহত স্বজনরা জানায়, কুমিল্লায় আত্মীয়ের জানাজায় যাওয়ার পথে লাকসাম কালিয়াচৌ এলাকায় বিআরটিসি বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী বাহার মিয়া ও তার শাশুড়ি মারা যান। পরে হাসপাতালে নেয়ার পথে পারুল বেগম ও মেয়ে জান্নাতুলের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। রাজশাহীতে মহিষবাথান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমা খাতুনের শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী সাদিকুল ইসলামের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। তার শরীরের 25% পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। ঘটনার পর থেকেই স্বামী সাদিকুল ইসলাম পলাতক। শিক্ষিকার মেয়ে জানান, গতরাত 1টার দিকে তার মায়ের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় বাবা সাদিকুল ইসলাম। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম এটা 25% বার্ন এবং এটা মিক্সড প্যাটার্ন। বেশিরভাগ জায়গায় ডিপ, কিছু কিছু জায়গায় সুপারফিশিয়াল। আর সবচেয়ে টেনশনের ব্যাপার হচ্ছে যে পুরা মুখমণ্ডল পুড়ে আছে। হ্যাঁ, এই রাতে এই বেলাতেই ঠোঁট সব ফুলে গেছে। অতএব শ্বাসনালী পুড়েছে কি না এটা নিয়ে আমরা এখন কনফিউজড। ক্যান্সার সন্দেহে চিকিৎসা নিতে আসাদের 5 জনের 1 জনই আক্রান্ত। পুরুষের চেয়ে নারীরাই বেশি ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। পুরুষরা বেশি আক্রান্ত ফুসফুস ক্যান্সারে আর নারীরা স্তন ক্যান্সারে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। 2018 সালে ক্যান্সারে আক্রান্ত হন 1.5 লাখেরও বেশি মানুষ। ওই বছর ক্যান্সারে মারা যান 1,08,137 জন। এমন পরিস্থিতিতে ক্যান্সার রোগীদের তথ্য সংগ্রহ ও গবেষণা করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
2019 সালে সার্জারির বহির্বিভাগে 21,175টি সলিড টিউমারের নমুনা জমা পড়ে, যার মধ্যে 3,589 জনের ক্যান্সার শনাক্ত হয়, অর্থাৎ প্রতি 5 পরীক্ষায় একজন ক্যান্সার আক্রান্ত। এদের মধ্যে পুরুষ 40.5 এবং নারী 59.5%। পুরুষদের মধ্যে টপ লিডিং ক্যান্সার হচ্ছে লাং ক্যান্সার, ব্লাড ক্যান্সার, যে লিউকেমিয়া যেটাকে বলে, লিম্ফোমা, এটা হচ্ছে টপ ক্যান্সার। মহিলাদের মধ্যে আমরা বেশি পেয়েছি, যা পরিমাণে যারা হার বেশি পেয়েছি, ব্রেস্ট ক্যান্সার, তারপরে হচ্ছে ইউটেরাইস ক্যান্সার এবং জরায়ুমুখ সার্ভিক্যাল ক্যান্সার, যেটি জরায়ুমুখের ক্যান্সার। শুধু বিএসএমইউ এর রোগীদের উপর এই গবেষণা চালানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অন্য হাসপাতালে চিকিৎসা নেওয়া ক্যান্সার রোগীদেরও তথ্য রাখা জরুরি। এতে সারা দেশের ক্যান্সার পরিস্থিতি জানা যাবে এবং ব্যবস্থা নেওয়া সহজ হবে। পাবলিক আর প্রাইভেট পার্টনারশিপ প্লাস গভর্নমেন্টের সাথে পার্টনারশিপ, ইন দ্য সেন্স কোলাবোরেশন করে হচ্ছে ক্যান্সার রেজিস্টারকে আগে নিয়ে যাওয়ার জন্য। এই ন্যাশনাল ডেটাটা দিয়ে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ক্যান্সার কন্ট্রোলের প্রোগ্রাম করতে পারবো, ইন্টারভেনশন রেডি করতে পারবো, ট্রিটমেন্ট আমাদের দেশেই মানুষের জন্য ট্রিটমেন্টগুলো স্পেসিফিকলি আমরা রেডি করতে পারবো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, 2020 সালে সারা বিশ্বে ক্যান্সারে মারা গেছে প্রায় 1 কোটি মানুষ। এর মধ্যে 18 লাখ ফুসফুস ক্যান্সারে এবং প্রায় 7 লাখ স্তন ক্যান্সারে মারা গেছে। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লটারিতে ভর্তির সুযোগ না পেয়ে অনিশ্চয়তায় স্কুলের লাখো শিক্ষার্থী। তবে মন্ত্রণালয় বলছে, দ্বিতীয় দফা ভর্তির তালিকা দেয়া হয়েছে, প্রয়োজন হলে আবারও দেয়া হবে। ভর্তি হতে পারবে সবাই। এবার প্রথমবারের মতো বেসরকারি স্কুলে লটারিতে শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এ কার্যক্রম পরিচালনা করেছে। 3,68,707 জন আবেদনকারীর মধ্যে 2,76,641 জন পছন্দ অনুযায়ী স্কুলে ভর্তির সুযোগ পেয়েছে। তবে না পাওয়া অনেক শিক্ষার্থী আছে অনিশ্চয়তায়। অনেকে বাচ্চা স্কুলে চান্স পায়নি, তাও অনেক চেষ্টার মধ্যে আছে। কোনো স্কুলে চান্স পায় নাই, তারা খুব টেনশনে আছে। তাদের বিষয়ে সরকারের একটু নজর দেওয়া উচিত বলে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে, অনেক স্কুলই কেন্দ্রীয় লটারির আওতায় আসেনি, সেখানে শিক্ষার্থী ভর্তি হতে পারছে। এছাড়া ভর্তির দ্বিতীয় তালিকাও দেয়া হয়েছে। এই দুইটার মাধ্যমে যদি ভর্তি সম্পন্ন হয়ে যায় তাহলে তো হলোই। আর যদি কারো এই দুই তালিকার পরেও যদি কারো আসন শূন্য থাকে, তাহলে তারা যদি আমাদের কাছে আবারও চায়, সে আলোকে আমাদের সফটওয়্যারের মাধ্যমে সেকেন্ড ওয়েটিং লিস্টও আমাদের কাছে আছে। এখনো অনেক স্কুলে প্রায় 5 লাখের মতো আসন খালি আছে। নিজ উদ্যোগে শিক্ষার্থী ভর্তি করাতে তাদের চিঠিও দেয়া হয়েছে। নামী স্কুলে ভর্তির মানসিকতা ত্যাগ করার পরামর্শ দিয়েছে অধিদপ্তর। টোটাল যে আসন সংখ্যা, তার থেকে আমাদের আবেদনের সংখ্যা কম। হয়তো কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে উনি ভর্তি হতে গিয়ে, ওনার চাহিদার মতো প্রতিষ্ঠানে হয়তো ভর্তি হইতে গিয়ে উনি হয়তো অতিরিক্ত হয়ে গেছেন। উনি ওনার পাশের প্রতিষ্ঠানে বা অন্য কোনো প্রতিষ্ঠানে ওনার সুবিধা মতো সেই প্রতিষ্ঠান নিশ্চয়ই আসন শূন্য থাকবে, সেই আসনে উনি ভর্তি হতে পারবেন। তবে নতুন আবেদনে অতিরিক্ত ফি নেওয়া যাবে না বলে জানিয়েছে অধিদপ্তর। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকিকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিমের স্বাক্ষরে তলবি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে আগামী 16 জানুয়ারি সকাল 10টায় দুদকে হাজির হতে বলা হয়। এর আগে আরেক চিঠিতে শিল্পকলার 2019-20 ও 2020-21 অর্থ বছরের সকল আয় ব্যয়ের নথিপত্র তলব করে দুদক। এছাড়া শিল্পকলার অফিসিয়াল ব্যাংক স্টেটমেন্ট সহ যাবতীয় কেনাকাটার তথ্য চাওয়া হয়। লিয়াকত আলী লাকির বিরুদ্ধে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য সহ সুনির্দিষ্ট লিখিত অভিযোগ আছে দুদকের কাছে, যাতে ঘুষ, দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও অর্থ পাচার সংক্রান্ত বিভিন্ন অভিযোগ করা হয়। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে পাঠিয়েছে বিচারিক আদালত। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখা থেকে এই তথ্য জানা গেছে। এর আগে গত 8 ডিসেম্বর আবরার হত্যা মামলায় 20 জনকে মৃত্যুদণ্ড ও 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয় আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান ওই রায় ঘোষণা করেন। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, মেধাবী শিক্ষার্থী আবরার হত্যার ঘটনা সারা দেশের মানুষকে ব্যথিত করেছে। 2019 সালের 6 অক্টোবর রাতে বুয়েটের শেরি বাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। পরদিনই ছাত্রলীগের 19 নেতাকর্মীকে আসামি করে চকবাজার থানায় মামলা করেন আবরারের বাবা।
নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবিতে 10 জন নিখোঁজের ঘটনায় দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলছে। বেলা 11টায় উদ্ধার অভিযান শুরু হয়। কুয়াশার কারণে সকাল থেকে অভিযান শুরু করতে পারেনি উদ্ধারকারী দল। ট্রলার ডুবির ঘটনার 24 ঘন্টা পার হয়ে গেলেও এখনও ডুবে যাওয়া ট্রলারটি এবং নিখোঁজ কোনো যাত্রীর সন্ধান মেলেনি। গতকাল 8 ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে সন্ধ্যা 6টায় প্রথম দিনের অভিযান শেষ করা হয়। উদ্ধার অভিযানে যোগ দেয় ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও বিআইডব্লিউটিএ। 5 জানুয়ারি সকাল 9টায় ফতুল্লার ধর্মগঞ্জে ধলেশ্বরী নদীতে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী এমভি ফারহান 6 নামের যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবিতে 10 জন নিখোঁজ হন। এবার নবম দফায় 800-র বেশি রোহিঙ্গাকে ভাসানচর নিয়ে যাওয়া হচ্ছে। চট্টগ্রাম থেকে নৌবাহিনীর 3টি জাহাজ তাদের নিয়ে ভাসানচরের উদ্দেশ্যে রওনা হয়েছে। এর আগে বুধবার দুপুরে কক্সবাজারের উখিয়া টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা শিবির এলাকা এবং উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে 16টি বাসে করে চট্টগ্রামে নেওয়া হয় ভাসানচরে যেতে আগ্রহী রোহিঙ্গাদের। গত বছরের 18 ডিসেম্বর আরেক দফায় 5 শতাধিক রোহিঙ্গাকে ভাসানচরে নেওয়া হয়। কৃষি, শিল্প, নির্মাণ, খনি, পরিচ্ছন্নতা সহ কয়েকটি খাতে বাংলাদেশ থেকে কর্মী নেবে মালয়েশিয়া। কর্মী নেওয়ার পদ্ধতি ঠিক করতে জানুয়ারিতে আসছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্র ও মানব সম্পদ মন্ত্রী। এ বিষয়ে কয়েকদিন আগে আমন্ত্রণ পাঠিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। অভিবাসন ব্যয় 50,000-এর মধ্যেই থাকবে বলে আশা করছে মন্ত্রণালয়। 2018 সালে সিন্ডিকেটের অভিযোগে বন্ধ হয় মালয়েশিয়ার শ্রমবাজার। 3 বছর বন্ধ থাকার পর গত 19 ডিসেম্বর কর্মী নিতে নতুন করে চুক্তি করেছে বাংলাদেশ ও মালয়েশিয়া। 10 ডিসেম্বর 6 লাখ বিদেশি কর্মী নিতে প্রস্তাব পাশ করে মালয়েশিয়া। সেদিনই বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বিষয়ে একমত হয় দেশটি। তবে মালয়েশিয়া আবারও সিন্ডিকেটের আশঙ্কা করছে রিক্রুটিং এজেন্সিরা। যারা লেনদেন কিংবা ওয়েল কানেক্টেড ওখানে আছে, গতবারে সিন্ডিকেশনে টাকা পয়সা যেসব লেনদেনগুলো হয়েছে, এবারও সেই প্রক্রিয়াগুলো হচ্ছে, এটা আমরা জানি। বিভিন্ন সোর্সে তারাই সেটা করছে। বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি তারা ওখানে এমন ভাবে কতগুলো সিস্টেম করবে যে ওই সিস্টেমে এই 10 জন, 20 জন কিংবা 25 জন এরাই কাজ পাবে। নতুন চুক্তি অনুসারে বিমান ভাড়া, বাসস্থান, স্বাস্থ্য, কোয়ারেন্টিন সহ বিভিন্ন ব্যয় বহন করবে মালয়েশিয়ার কোম্পানি। অভিবাসন ব্যয় থাকছে সর্বোচ্চ 50,000-এর মধ্যে। তবে দেশে এবার কোনো সিন্ডিকেট থাকছে না বলে জানায় মন্ত্রণালয়। পাবলিক পারসেপশন যেটা আছে, যে মানুষ যা বুঝে, ওটার ওই সিন্ডিকেশনের কারণেই গরিব মানুষকে অনেক বেশি টাকা দিতে হয়েছে। এই 45,000 টাকা যেটা আমি বললাম, যদি 60,000 হয়, there is enough money in it for the recruiting agent. 17টি দেশ থেকে বিদেশি কর্মী নিলেও মালয়েশিয়ায় বিশাল সংখ্যক কর্মী পাঠায় ইন্দোনেশিয়া। তবে বর্তমানে ইন্দোনেশিয়া কর্মী পাঠানো বন্ধ থাকায় চাহিদার 6 লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ। এমওইউতে যা আছে, দুই দেশ কিন্তু ওদের আইন কানুন কিন্তু মেনেই যা করাছে করবে। তো আমার দেশে যে অভিবাসী আইন যেটা আছে, ওখানে কিন্তু লেখা আছে কিন্তু যা সিলেকশন হবে ওটা ডাটাবেস থেকেই হবে। বর্তমানে করোনার কারণে মালয়েশিয়ায় কর্মী ও পর্যটন ভিসা বন্ধ রয়েছে। জানুয়ারি থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কথা থাকলেও এখনও কর্মী বাছাইয়ের প্রক্রিয়া নির্ধারণ হয়নি। সাবিনা পুথি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সরবরাহ করায় শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশনের বাইরের একটি রেস্টুরেন্টকে 1 লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআই। সকালে অভিযান শেষে এই জরিমানা করা হয়। এর আগে সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে থাকা রেস্টুরেন্টগুলো থেকে খাবার খেয়ে প্রবাসীরা অসুস্থ হয়ে পড়ছেন এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিমানের ক্যাটারিং সার্ভিসে তেমন কোনো অসঙ্গতি পাওয়া না গেলেও বিমানবন্দরের ইমিগ্রেশনের বাইরের অনেক রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করতে দেখা যায়। এছাড়া মেয়াদোত্তীর্ণ অনেক খাবারও পাওয়া যায়। পরে এসব প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করে বিএসটিআই। মাইক্রোবায়োলজিক্যাল ল্যাবে আরও কিছু অ্যাপারেটাস, আরও কিছু কেমিক্যালস বা রিয়েজেন্ট এগুলো সমৃদ্ধ করে টোটাল ল্যাবটা আরেকটু ঢেলে সাজানো উচিত আর কি। সেটা আমাদের একটা অবজারভেশন ছিল। আমরা হয়তো অফিসিয়ালি তাদেরকে একটা চিঠিও ইস্যু করব, তাদের কি কি গ্যাপগুলো আছে, অবজারভেশন আছে, এগুলো আমরা নোট ডাউন করে রেখেছি।
রেস্টুরেন্ট, শপিং কমপ্লেক্স, বিমান ও ট্রেনে টিকা সার্টিফিকেট ছাড়া চলাচল করা যাবে না। এ বিষয়ে বাধ্যবাধকতা আসছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। দুপুরে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে গৃহীত পদক্ষেপ তুলে ধরেন তিনি। খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, মাস্ক ছাড়া কেউ বাইরে যেতে পারবে না, টিকা ছাড়া কেউ স্কুলে যেতে পারবে না। 2-1 দিনের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান তিনি। আমরা এখন থেকে রেস্টুরেন্ট বা কোনো আপনার শপিং মল বা প্লেন এবং ট্রেনে যারা উঠবে তাদেরকে একটা টাইম দিয়ে ডাবল ভ্যাকসিনেশন সার্টিফিকেট ছাড়া কাউকে যাতে না ওঠে সেরকম একটা চিন্তাভাবনার দিকে যেতে হবে। কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জুকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত মানতে পারছেন না খুলনায় তার সমর্থক ও নেতাকর্মীরা। প্রতিবাদে দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন তার অনুসারী অনেক নেতাকর্মী। গত 9 ডিসেম্বর মহানগর ও জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে শফিকুল আলম মনাকে আহ্বায়ক, তরিকুল ইসলাম জহিরকে যুগ্ম আহ্বায়ক ও শফিকুল আলম তুহিনকে সদস্য সচিব করে খুলনা মহানগর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। বিলুপ্ত কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগে দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু ও সাধারণ সম্পাদক সাবেক মেয়র মনিরুজ্জামান মনি নগর কমিটি থেকে বাদ পড়েন। রাখা হয়নি তাদের কোনো অনুসারীকেও। প্রতিবাদে গত 12 ডিসেম্বর সমর্থকদের নিয়ে সংবাদ সম্মেলন করেন নজরুল ইসলাম মঞ্জু। এ নিয়ে কেন্দ্রীয় কমিটি প্রথমে তাকে শোকজ করে, পরে 25 ডিসেম্বর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয় তাকে। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন মঞ্জু সমর্থকরা। সাংবাদিক সম্মেলন করার পরেই ওনাকে শোকজ করা হয়, তারপর অব্যাহতি দেওয়া হয়। এই অব্যাহতি দেওয়ার পরে খুলনার সকল নেতাকর্মী এবং খুলনার মানুষ হতবাক হয়েছেন, আমরাও হতবাক হয়েছি। মঞ্জু সাহেব ব্যতীত যে কমিটি দিয়েছে সেই কারণে আমরা সকলেই ক্ষুব্ধ হয়েছি। তবে নতুন আহ্বায়ক কমিটির নেতারা চান সবার সাথে ঐক্যবদ্ধভাবে পথ চলতে। আমরা সবাইকে নিয়ে পথ চলতে চাই। যাদের ভুল বোঝাবুঝি আছে তাদের ক্ষেত্রে তারা ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে তারা আমাদের সাথে আসবেন। আর কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু এই কমিটি করা হয়নি। এই কমিটি করা হচ্ছে সকলকে ঐক্যবদ্ধ করার জন্য। ঘোষিত কমিটি পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছেন নজরুল ইসলাম মঞ্জু। বলেন, কেন্দ্রকে ভুল বুঝিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রকে ভুল বুঝিয়ে একটি পক্ষ এই কাজটি করেছেন। আমরা কেন্দ্রের কাছে তদন্ত দাবি করেছি। আমরা স্থায়ী কমিটির সভায় এটি আলোচনার জন্য দাবি করেছি। সেই প্রক্রিয়া অনুসরণ করলেই আমরা ন্যায় বিচার পাবো বলে আমরা মনে করি। এরই মধ্যে মহানগরী বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন বলে দাবি মঞ্জু সমর্থকদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শৈত্যপ্রবাহের তীব্রতা কিছুটা কমলেও এখনও শীতের প্রকোপ রয়েছে উত্তরাঞ্চল সহ দেশের বেশ কয়েকটি অঞ্চলে। ঘন কুয়াশায় ফসলের ক্ষতির পাশাপাশি বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। আগামী সপ্তাহে কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। প্রায় প্রতিদিনের চিত্র এটি। দুপুর হতে চলেও কুয়াশা যেন কাটতে চায় না উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায়। তীব্র শীত উপেক্ষা করে পথে নামা মানুষের দুর্ভোগ চরমে। বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত ও ছিন্নমূল মানুষ পড়েছে চরম ভোগান্তিতে। শীতের কাপড় উপর নিতে পারি না, বহুত আমরা কষ্ট হয়ে যায়। টাকা পয়সা নাই, কোনো মতন ইয়ে করি আর কি, কোনো মতন চলতে আসি। মাটির খুব টালো পড়ছে, খেতা বানিসও নাই, থাকি কেমন করি। ঠান্ডা থেকে বাঁচতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন 2 নারী মারা গেছেন। হাসপাতালের বার্ন ইউনিটে এখনও চিকিৎসাধীন 15 জন। এছাড়া ডায়রিয়া ও নিউমোনিয়া সহ বিভিন্ন ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যাও বাড়ছে। ঘন কুয়াশার কারণে হাওড় অঞ্চল সহ বিভিন্ন জেলায় ফসলের ক্ষতির সংখ্যা দেখা দিয়েছে। বিশেষ করে বোরো আবাদে ক্ষতির মুখে পড়ার শঙ্কায় কৃষকরা। বুধবারের তুলনায় তাপমাত্রা কিছুটা বেড়েছে জানিয়ে আবহাওয়া অফিস বলছে, আগামী সপ্তাহে উত্তরবঙ্গ ও পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় আবারও শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। কুয়াশা যেটা সেটা সবসময় থাকবে, সারা বাংলাদেশেই থাকবে, নদী অববাহিকে বেশি থাকবে। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাবে উত্তরবঙ্গ এবং পশ্চিমাঞ্চলগুলোর এলাকাগুলোতে। বৃহস্পতিবার রাজশাহীর বদলগাছিতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.3 ডিগ্রি সেলসিয়াস। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছেন বিরতিহীন সংবাদ। সংবাদে আরো যা জানাবো। হাইপারসনিক মিসাইল পরীক্ষার কথা নিশ্চিত করল উত্তর কোরিয়া, প্রতিবেশী দেশের উদ্বেগ। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে ক্রাইস্টচার্চে বাংলাদেশ দল। 2 দিন অনুশীলনের পর খেলা শুরু রবিবার।
কূটনৈতিক পাড়ায় শুল্কমুক্ত মদ সংকটের বড় কারণ দেশে অবৈধ মদের রমরমা বাণিজ্য। এনবিআরের তথ্য বলছে 2018 সালে মাত্র 1,500 বিদেশি কূটনীতিক ও সুবিধাপ্রাপ্ত ব্যক্তির জন্য 47 লাখ লিটার মদ আমদানি করে 6 ব্যান্ডেড ওয়্যারহাউস। কর্মকর্তাদের অভিযোগ, প্রতি বছরই বিপুল পরিমাণ শুল্কমুক্ত মদ আমদানি করে খোলা বাজারে বিক্রি হচ্ছে। অনিয়ম বন্ধে 4 উদ্যোগ নিয়েছে এনবিআর। বিভিন্ন মিশনে বাংলাদেশে কাজ করছেন প্রায় 1200 কূটনীতিক। এর বাইরে আরও প্রায় 300 বিদেশিকে শুল্কমুক্ত মদ কেনার সুযোগ দেয় সরকার। এনবিআরের অনুমোদন নিয়ে শুল্কমুক্ত পানীয় আমদানি ও বিক্রি করছে 6টি ডিপ্লোম্যাটিক বন্ডেড ওয়্যারহাউস। এনবিআরের হিসেবে 2018 সালে 6টি বন্ডের আমদানির পরিমাণ 47 লাখ লিটারের বেশি, অর্থাৎ একজন ব্যক্তির জন্য এক বছরে গড়ে আনা হয় 3159 লিটার। এনবিআরের হিসেবে 2019 সালে আমদানি হয় প্রায় 42 লাখ লিটার, 2020 সালে 30 লাখ ও গত বছর আনা হয় 22 লাখ লিটার। কর্মকর্তারা জানান, এ ব্যবসায় জড়িত অনেকের সাধারণ বারেরও লাইসেন্স আছে, যার মাধ্যমে শুল্কমুক্ত মদ খোলা বাজারে বিক্রি করা হয়। তবে এ বিষয়ে ব্যবসায়ীরা কথা বলেননি। ডিপ্লোম্যাটিক বন্ডের অনিয়ম বন্ধে বছরই একটি সফটওয়্যার চালু করে এনবিআর, কিন্তু ব্যবসায়ীরা একে আইন বহির্ভূত দাবি করে এর বিরুদ্ধে আদালতে রিট করে। এনবিআর কর্মকর্তারা জানান, সফটওয়্যার ব্যবহারে প্রয়োজনে আইন সংশোধন করা হবে। পাসপোর্টের অধীনে অতীতে এগুলো বাইরে বিক্রি হয়েছে, এগুলো নিয়ে অনেক মামলা মোকদ্দমা হয়েছে, অনেকে জেল খাটছে, এখন স্টিল এন্টি কারাপশনের মামলার মধ্যে অনেকে আছে। তো সেই জায়গায় যদি এই ধরনের একটি যদি ব্যবস্থাপনা হয়, তাহলে তো একটা শৃঙ্খলা ফিরে আসার কথা। তবে এনবিআর কর্মকর্তাদের মতে ভুল নীতির সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীরা। তাদের মতে বন্ডেড ওয়্যারহাউসগুলোকে টাকার পরিবর্তে লিটারে আমদানি প্রাপ্যতা দিলে অনিয়ম কমবে। যে প্রশ্নগুলো এবং সেই প্রশ্নের পিছনের যে প্রশ্নগুলা মনের ভিতরে সবগুলাই সঠিক এখনকার প্রেক্ষিতে, সেটাই কারেকশনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেই কারেকশনেই প্রচণ্ড বাধা আসতেছে। সেই বাধাটা আমরা উত্তরণের চেষ্টা করছি, এই জিনিসটাকে ডিসিপ্লিনে আনবো আমরা। বাজারে প্রতিযোগিতা বাড়াতে সরকারি 2টি প্রতিষ্ঠানকে বন্ড লাইসেন্স দেওয়ার প্রক্রিয়াও হাতে নিয়েছে এনবিআর। অনেক কর্মকর্তা মনে করেন, শুল্ক কমালে বৈধ পথে আমদানি বাড়বে। বিভিন্ন ধরনের মদে এখন প্রায় 5.5% পর্যন্ত শুল্ক আদায় করা হয়। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পূর্ব ঘোষণা ছাড়াই পানির বিল প্রায় 2 গুণ বাড়িয়ে দিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। হঠাৎ এমন সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন নগরবাসী, তবে বিল পুনর্বিবেচনার কথা জানিয়েছে নগর কর্তৃপক্ষ। এছাড়া বকেয়া গ্রাহকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সিটি মেয়র। পূর্ব ঘোষণা ছাড়াই সিলেট নগরীতে বাড়ানো হয়েছে পানির বিল। সুপেয় পানির সমস্যা যেখানে সমাধান হয়নি এখনও, সেখানে এমন সিদ্ধান্তকে অযৌক্তিক বলছেন সাধারণ মানুষ। আবাসিক গ্রাহকদের 200 টাকার পরিবর্তে 500, 400 টাকার পরিবর্তে 800 আর 1000 টাকার বিল বাড়ানো হয়েছে 1500 টাকা পর্যন্ত। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে নগরবাসী, বিব্রত বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররাও। আপনি যুক্তিসঙ্গত ভাবে পানির মূল্য বৃদ্ধি করেন, সেটা নগরবাসী মেনে নেবে। পানির বিল বৃদ্ধি, এটি সারা মানুষ নগরবাসী একতাবদ্ধ। জনগণ যদি সেবা না পায়, তাহলে সেবার যে মূল্য সেটা দিচ্ছে সেটা তো নিরর্থক হয়ে দাঁড়ায়। মাসিক সভায় আমি এবং আমার কলিগ অনেক কাউন্সিলরের সাথে কথা হয়েছে। আমরা সবাই সম্মিলিতভাবে এই ব্যাপারে ওনার সাথে কথা বলে আমরা এটা পুনর্নির্ধারণের জন্য, সহনীয় মাত্রায় পুনর্নির্ধারণের জন্য আমরা ভূমিকা রাখব। নগরবাসীর ক্ষোভের মুখে বর্ধিত বিল কমানোর বিষয়টি বিবেচনার কথা জানিয়েছে সিটি মেয়র। তবে বকেয়া বিলের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি। এই নিয়ে আমি 2বারের মেয়র হওয়ার পরে 6 টাইম বিদ্যুতের বিল বাড়ছে, গ্যাসের বিল বাড়ছে, আমার পানির বিল তো আমি বাড়ে সেই জায়গায় আছি। যারা স্টক হোল্ডার তার সঙ্গেও আমি মনে করছি শেয়ার করব, আলোচনা করব। বকেয়া আদায়ের পাশাপাশি শীঘ্রই অবৈধ সংযোগ চিহ্নিত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে নগর কর্তৃপক্ষ। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা দেওয়ার 20 বছরেও সাতক্ষীরার উপকূলীয় এলাকায় কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বিপর্যয়ের মুখে জেলার উপকূলীয় 2 উপজেলা। খাদ্য ও পুষ্টি সংকট, কর্মসংস্থানের অভাব সহ উন্নয়ন থেকে বঞ্চিত অন্তত 6টি ইউনিয়নের মানুষ।
2009 সালে আইলার তাণ্ডবে লণ্ডভণ্ড হয় সাতক্ষীরার উপকূলীয় এলাকা। বুলবুল, ফণী, আমপান, ইয়াসের মতো ঘূর্ণিঝড়ের আঘাতে প্রতি বছরই লবণ বাড়ে এই এলাকায়। লবণাক্ততায় বিরানভূমিতে পরিণত হয়েছে পুরো এলাকা। নেই কর্মসংস্থানের সুযোগ, কৃষিকাজ নেই শ্যামনগর ও আশাশুনি উপজেলার উপকূলীয় এলাকায়। এতে প্রতিকূল পরিবেশে টিকে থাকা কষ্টসাধ্য হয়ে পড়েছে এলাকাবাসীর। ঘরদোর বাড়িও কারোর আছে, একখান কারোর নেই মোটে। এরকম অবস্থায় আমরা কষ্টে খুব দিন যেতেছি আমাদের। গবাদি পশুগুলো আপনার পানি পান করতে পারে না লবণাক্ততার কারণে। 20 বছর আগে শুনেছি যে সরকার উপকূলীয় অঞ্চলটাকে ক্রিটিক্যাল এনভায়রনমেন্ট এরিয়া হিসেবে ঘোষণা করেছে, কিন্তু তার কোনো কার্যকরী পদক্ষেপ আমরা এখনো দেখতে পাইনি। কর্মসংস্থানের জন্য সুন্দরবনকে ইচ্ছেমতো ব্যবহার করছে উপকূলবাসী। তাই বিকল্প কর্মসংস্থানের উপর জোর দিচ্ছেন জলবায়ু পরিষদের নেতারা। সরকারের এখনই উচিত হবে একটি কার্যকর ব্যবস্থা গ্রহণ করা, এবং যাতে করে এই উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন জীবিকা সুরক্ষিত হয় এবং পরিবেশ এবং প্রতিবেশের সুরক্ষা দেওয়া যায়। প্রতিবেশগত বিপর্যয়ের হাত থেকে উপকূলীয় এলাকাকে বাঁচাতে দ্রুত উদ্যোগ নেওয়া জরুরি বলছেন পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। হাকালুকি হাওরের আদলে আমরা যদি এখানে কার্যক্রম শুরু করতে পারতাম তা এবং লোকাল কমিউনিটিকে পরিবেশ রক্ষায় আমরা সংযুক্ত করতে পারতাম, তাহলে আজকে ওই এলাকার যে বিপর্যস্ত অবস্থা, প্রতিকূল অবস্থা থেকে অনেকটা বেরোয় আসা সম্ভব হতো। প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও মান উন্নয়ন এবং টেকসই ব্যবস্থাপনার লক্ষ্যে 1999 সালে উপকূলের 13টি এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা দেয় সরকার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বে একদিনে 25,52,000 রোগী শনাক্তের রেকর্ড হয়েছে। সংক্রমণ শুরুর পর এই সংখ্যা একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ। একদিনে প্রাণহানি 7,500। এই নিয়ে বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়ারও 29,83,00,000 আর প্রাণহানি 54,82,000-এরও বেশি। টানা দ্বিতীয় দিনের মতো 72,000 রোগী শনাক্ত হয়েছে অস্ট্রেলিয়ায়। বিশ্বে এক সপ্তাহে করোনায় সংক্রমণ বেড়েছে 77%। গত 7 দিনে বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন 1,31,00,000-এর বেশি রোগী। এর মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি উত্তর ও দক্ষিণ আমেরিকায়। এই দুই মহাদেশে শনাক্ত হয়েছে 47,00,000-এর বেশি রোগী। আর্জেন্টিনায় একদিনে সর্বোচ্চ 95,000 করোনা রোগী শনাক্ত হয়েছে। এক সপ্তাহে ব্রাজিলের সংক্রমণ বেড়েছে 113%। বিশ্বে একদিনে সর্বোচ্চ 7,04,000 করোনা রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। সংক্রমণ শুরুর পর এই সংখ্যা একদিনে সর্বোচ্চ। 24 ঘন্টায় 1,800 মৃত্যুর সাক্ষী হয়েছে দেশটি। গত 7 দিনে যুক্তরাষ্ট্রে 89% বেড়েছে সংক্রমণ। এদিকে 12 থেকে 15 বছরের শিশুদের ফাইজারের বুস্টার ডোজ দেওয়ার সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক প্যানেল। is recommended for persons aged 12 to 17 years of age. ইউরোপে গত 7 দিনে 65% বেড়েছে সংক্রমণ। প্রাণহানির দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই অবস্থান করছে রাশিয়া। সংক্রমণ শুরুর পর একদিনে সর্বোচ্চ 3,32,000 রোগী শনাক্ত হয়েছে ফ্রান্সে। যুক্তরাজ্যে নতুন করে আক্রান্ত 1,94,000। এক সপ্তাহে যুক্তরাজ্যে মৃত্যু বেড়েছে 132%। স্পেন, ইতালিতেও উদ্বেগজনক হারে বাড়ছে সংক্রমণ। একদিনে 1,89,000 রোগী শনাক্ত নিয়ে ইতালিতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 67 লাখ। এর মধ্যে গত 7 দিনেই আক্রান্ত হয়েছে 9 লাখের বেশি। 7 মাস পর ভারতে একদিনে 87,000-এর শরীরে শনাক্ত হয়েছে ভাইরাস। ওমিক্রন সংক্রমণ রোধে একের পর এক বিধিনিষেধ আরোপ করছে ভারতের বিভিন্ন রাজ্য। এক সপ্তাহে দেশটিতে সংক্রমণ বেড়েছে 406%। সবচেয়ে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্রে। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বছরের শুরুতেই সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর কথা স্বীকার করেছে উত্তর কোরিয়া। এটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছিল বলে জানিয়েছে পিয়ংইয়ং। বুধবার জাপান ও দক্ষিণ কোরিয়া এই দাবি করে। এবার এর সত্যতা নিশ্চিত করল উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়, ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উন উপস্থিত ছিলেন না। প্রতিবেদন বলছে, বুধবার ক্ষেপণাস্ত্রটি 700 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানে। এদিকে জাপানের কোস্টগার্ড জানায়, কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূলে গিয়ে পড়ে ক্ষেপণাস্ত্রটি। বুধবারের পরীক্ষার পরই এ বিষয়ে উদ্বেগ জানায় জাপান ও দক্ষিণ কোরিয়া। আঞ্চলিক উত্তেজনা নিরসনে পিয়ংইয়ংয়ের প্রতি আলোচনার প্রস্তাব দিয়েছে সিউল। গত বছরের সেপ্টেম্বরে নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি করে উত্তর কোরিয়া।
ভারতের ঝাড়খণ্ডে বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত 17 জন নিহত হয়েছে, আহত 26 জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাজ্যটির পাকুড় জেলার গোবিন্দপুর সাহেবগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সকাল 8:30টার দিকে গ্যাস সিলিন্ডার বহনকারী ট্রাকের সাথে যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। বাসটিতে অন্তত 40 জন যাত্রী ছিল। ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ট্রাকে থাকা কোনো সিলিন্ডার বিস্ফোরণ হয়নি। এই ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে হামলার 1 বছর পেরিয়ে গেলেও এখনো বিচারের আওতায় আনা যায়নি বেশিরভাগ অপরাধীকে। বছর জুড়ে তদন্ত করেও মেলেনি ঘটনার সুরাহা। ভয়াবহ সেই তাণ্ডব এখনো দাগ কেটে আছে মার্কিন নাগরিকদের মনে। দেশটিতে গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়েই এখন শঙ্কিত তারা। 2020 সালের 6 জানুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ক্যাপিটল হিলে তখন বৈঠকে কংগ্রেস নেতারা। চলছিল নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে আনুষ্ঠানিক অনুমোদনের প্রস্তুতি। হঠাৎই পাল্টে যায় দৃশ্যপট। বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের একটি বড় মিছিল থেকে হামলা চালানো হয় পার্লামেন্ট ভবনে। ট্রাম্পের পক্ষে স্লোগান দিয়ে তারা জোর করে ঢুকে পড়ে ভবনের ভেতর। নির্বাচনের ফল বানচালের লক্ষ্যে তাণ্ডব চালায় গোটা ভবনে। শুরু হয় রক্তক্ষয়ী সংঘর্ষ। এতে প্রাণ হারান এক পুলিশ সদস্য সহ 5 জন। এই ঘটনাকে মার্কিন ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় হিসেবে আখ্যা দেন বিশ্লেষকরা। ঘটনার পরই সন্দেহের তীর যায় ট্রাম্পের দিকে। অভিযোগ আনা হয় নির্বাচনে পরাজয় রুখতে সমর্থকদের উস্কে দিয়েছেন তিনি। এই ঘটনায় ডেমোক্রেট শিবির ট্রাম্পের অভিশংসনের উদ্যোগ নিলেও সিনেটে শেষ পর্যন্ত 2/3 ভোট না পাওয়ায় শাস্তি থেকে রেহাই পান সাবেক এই প্রেসিডেন্ট। সম্প্রতি দাঙ্গার ঘটনায় ট্রাম্পের মেয়ে ইভাঙ্কার সংশ্লিষ্টতা পেয়েছে তদন্ত কমিটি। এর আগে ট্রাম্পের উপদেষ্টা স্টিভ ব্যানন, হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ মার্ক ডিমোস সহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এনে তদন্ত চালানো হয়। হামলায় জড়িত থাকার অভিযোগে এই পর্যন্ত 500-র বেশি লোক গ্রেপ্তার হলেও তদন্তের ধীরগতির কারণে অল্প কজনকে বিচারের আওতায় আনা গেছে। এখনও কয়েকশো হামলাকারীকে চিহ্নিত করতে পারেনি পুলিশ। এদিকে চাঞ্চল্যকর সেই ঘটনার রেশ এখনো কাটেনি মার্কিনদের মন থেকে। বেশিরভাগ নাগরিকের শঙ্কা, যুক্তরাষ্ট্রের গণতন্ত্র এখনো হুমকির মুখে। 2002 সালে দেশটির 90% নাগরিক তাদের গণতন্ত্র নিয়ে গর্ব করতেন। সম্প্রতি এক জরিপ বলছে এখন সেই হার নেমেছে 54%। এছাড়া 62% মার্কিন নাগরিক মনে করেন আগামী নির্বাচনেও পরাজিত দল একইভাবে সহিংস হয়ে উঠতে পারে। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে বাংলাদেশ দল এখন ক্রাইস্ট চার্চে। 3 বছর আগে যে শহরে সন্ত্রাসী এক হামলার ঘটনা থেকে ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলেন টাইগার ক্রিকেটাররা, সেখানেই রোববার শুরু হবে চলতি সিরিজের দ্বিতীয় টেস্ট। 1-0 এগিয়ে থাকা এবার চাপমুক্ত মুমিনুলের দল। সাল 2019 সিরিজের তৃতীয় টেস্ট খেলতে বাংলাদেশ দল ক্রাইস্ট চার্চে। 16 মার্চ খেলা শুরুর ঠিক একদিন আগে ঘটে ভয়াবহ অঘটন। অনুশীলনের পর টাইগারদের কয়েকজনেরও আল নূর মসজিদে জুমার নামাজে যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে যাওয়ার আগেই জঘন্যতম এক সন্ত্রাসী হামলায় 51 জন মারা যান মসজিদের ভেতরে। তামিম, মিরাজ, তাইজুলদের এই ভয়াবহ চেহারা আজও সবাইকে নাড়া দেয়। তারা মসজিদে যাওয়ার আগেই হামলা শুরু হওয়ায় বেঁচে যান টাইগার ক্রিকেটাররা। 3 বছর পর সেই শহরে আবার পা রেখেছে মুমিনুলের দল। সেবার প্রথম 2 টেস্টেই ছিল ইনিংস ব্যবধানে হার। সফরের প্রথম ভাগে মন খারাপ আর শেষটায় প্রচণ্ড ভয় নিয়ে দেশে ফিরতে হয়। এবার প্রেক্ষাপট ভিন্ন। মাউন্ট মঙ্গানুই থেকে পাওয়া জয়ে সিরিজের লিড টাইগারদের। 3 বছর আগে যে শহরের স্মৃতি ভুলতে চেয়েছেন সবাই, এবার সেই শহর থেকেই আসতে পারে সিরিজ জয়ের খবর। প্রথম টেস্টে জয়ের আনন্দ নিয়ে আমরা ক্রাইস্ট চার্চে পৌঁছেছি। সকালে রওনা দেওয়ার আগেও পেস বোলাররা জিম সেশন করেছে। দ্বিতীয় টেস্টের আগে প্রস্তুতির জন্য 2 দিন সময় পাবো আমরা। সিরিজের প্রথম টেস্টে টাইগারদের সামনে দাঁড়াতেই পারেনি স্বাগতিক দল। ব্ল্যাক ক্যাপদের সেই চাপে থাকার সুযোগটাই নিতে হবে বাংলাদেশকে। ম্যাচে সবার শারীরিক পরিশ্রম একরকম হয় না, সেটা মাথায় রেখেই 2 দিনের অনুশীলন সাজানো হবে। জয়ের ইনজুরি ছাড়া সবাই ফিট আছে। রোববার শুরু হবে বাংলাদেশ নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট।
রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এর সাথে শেষ করছি আজকের বিরতিহীন সংবাদ দুপুরের সবাই। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।